আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন হতো যদি আকাশ থেকে বার্গার, মিটবল, ফ্রাইসের বৃষ্টি হতো? কি একেবারে স্বপ্নের মতো লাগছে না শুনতে? তো চলুন দেখে আসি, যদি এই স্বপ্ন সত্য হতো তাহলে কি হতো। কারণ আজকের এই মুভিতে আমরা দেখব সত্যি আকাশ থেকে বৃষ্টির বদলে পড়ছে মিটবলস। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই ছোট্ট একটা ছেলেকে, যার নাম ছিল ফ্লিন্ট। ছোটবেলা থেকে সে ভীষণ বুদ্ধিমান আর সকল বিষয়ে অনেক কৌতূহলী ছিল। সব সময় নতুন নতুন জিনিস আবিষ্কার করার সে চেষ্টা করত, আর তার একটাই স্বপ্ন ছিল বড় হয়ে সে এমন কিছু বানাবে যা মানুষের কাজে লাগবে। তবে একটা ছোট্ট সমস্যা ছিল, ফ্লিন্ট যতই বুদ্ধিমান হোক না কেন, তার প্রত্যেকটা আবিষ্কারের সাথেই কোনো না কোনো গন্ডগোল হয়েই যেত। তার আইডিয়াগুলো ছিল অসাধারণ, কিন্তু ফলাফল একেবারেই উল্টাপাল্টা। একদিন সে খেয়াল করলো যে তাদের ক্লাসের সকল বাচ্চায় জুতোর ফিতা ঠিকমতো বাঁধতে পারে না। কেউ না কেউ হোঁচট খেয়ে ফিতার সঙ্গে পড়েই যাচ্ছিল। তখনই ফ্লিন্ট ভাবে যে এটার একটা সলিউশন তো দরকার। ব্যাস, সে সাথে সাথে বানিয়ে ফেলে স্প্রে অন জুতা, যে স্প্রে করার সাথে সাথে জুতা একেবারে পায়ের সঙ্গে লেগে যাবে, ফিতা বাঁধার কোনো ঝামেলায় থাকবে না। সকল বাচ্চারা তো মহা খুশি হয়ে যায়। সকলের চোখে মুখে এমন একটা ভাব ছিল যেন আজ থেকে আর কোনো ফিতা বাঁধতেই হবে না। কিন্তু তখনই একটা ছেলে হঠাৎ করে প্রশ্ন করে বসে যে আচ্ছা, জুতা পরা তো হলো, এখন জুতাটা খুলবো কিভাবে? প্রশ্নটা শুনে পুরো ক্লাস হেসে গড়াগড়ি খেতে শুরু করে। আর ফ্লিন্টের তখন এমন অবস্থা ছিল যেন তার মাথার উপর দিয়ে একটা ট্রেন চলে গেছে। কারণ সে নিজে ভাবতে থাকে, আরে এটা তো আমি চিন্তাই করিনি, জুতা খুলবো কিভাবে? কারণ সত্যি বলতে সে নিজেও সেই জুতা খুলতে পারেনি। প্রত্যেকটা বাচ্চা তখন জুতা খোলার আপ্রাণ চেষ্টা শুরু করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো সলিউশন না পেয়ে কাঁদতে কাঁদতে ফ্লিন্ট বাসায় চলে আসে। তারপর মরিয়া হয়ে জুতা খোলার চেষ্টা করতে থাকে, আর টানাটানি লাফালাফি সে সবই করে, কিন্তু জুতা আর খোলে না। এদিকে তার বাবা মাও একেবারে দিশেহারা, কেউ টানছে তো কেউ ওই জুতাটা কাটার কথা ভাবছে। পুরো বাড়িতে যেন জুতো খোলার একটা অভিযান শুরু হয়ে গেছে। তার বাবা তো আগে থেকে তার ছেলের এইসব আজব আজব আবিষ্কার দেখে একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই ফ্লিন্টের মা এসে তাকে বকা না দিয়ে উল্টে আরো উৎসাহ দিতে শুরু করে। তিনি ফ্লিন্টকে বলে যে তুমি একদিন অনেক বড় বিজ্ঞানী হবে বাবা। ফ্লিন্ট তখন মন খারাপ করে বলে, না মা, তুমি শুধু শুধু আমাকে ভালো লাগানোর জন্য এইসব কথা বলছো। তখন তার মা হাসি মুখে বলে যে কোনো জিনিয়াস একদিনে জিনিয়াস হয় না, ব্যর্থতা ছাড়া কেউ বিজ্ঞানী হতে পারে না। তো মায়ের কথাগুলো যেন ফ্লিন্টের ভেতরে নতুন করে আগুন জ্বালিয়ে দেয়। সে আবারও নতুন উদ্যমে আবিষ্কার করতে শুরু করে দেয়। সে একের পর এক অদ্ভুত সব আবিষ্কারগুলো করতে থাকে, যেমন উড়ন্ত গাড়ি, কথা অনুবাদ করতে পারে এমন বানর, এমনকি হেঁটে বেড়ানো টিভিও আবিষ্কার করে। এছাড়াও টাক মাথায় চুল গজানোর সিরামও সে আবিষ্কার করে ফেলে। কিন্তু এই সব কিছুতে একটাই সমস্যা ছিল, যে তার প্রত্যেকটা আবিষ্কারই কোনো না কোনোভাবে ফ্লপ হয়ে যাচ্ছিল। তবুও ফ্লিন্ট হার মানার পাত্র ছিল না। বড় হবার পরেও সে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে একদিন সে তার শহরের জন্য অনেক বড় কিছু করবে। এদিকে আমরা জানতে পারি যে ফ্লিন্ট যেই শহরে থাকে সেই শহরের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এখানে মানুষের খাওয়ার মতো তেমন কিছুই নেই। সবাই প্রায় সারাক্ষণ শুধুমাত্র সার্ডিন মাছ খেয়ে বেঁচে আছে। এখন সত্যি কথা বলতে দিনে 3 বেলা মাছ খেতে খেতে যে কারো জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ফ্লিন্ট তাই সিদ্ধান্ত নেয় যে এবার সে এমন কিছু বানাবে যা পুরো শহরের খাবারের এই সমস্যাটাই মিটিয়ে দেবে। সে এমন একটা মেশিন বানানোর কাজ শুরু করে যেটা পানিকে খাবারে পরিণত করতে পারবে। অর্থাৎ আপনি যা চাইবেন মেশিন সেটাই তৈরি করে দেবে, তাও শুধুমাত্র পানির মাধ্যমে। আর ফ্লিন্ট অনেক পরিশ্রমের পরে অবশেষে সেই মেশিনটা বানিয়েও ফেলে। মেশিনের ভেতরে সকল ডেটা সে সেট করে দেয় আর পরীক্ষা করার জন্য সে এখন একটা চিজ বার্গারের অর্ডারও করে। মেশিনটা ধীরে ধীরে কাজও শুরু করে দেয়। এটা দেখে ফ্লিন্টের চোখে মুখে তখন একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনে হচ্ছিল যে একটু পরেই হয়তো তার হাতে গরম গরম বার্গার চলে আসবে। কিন্তু না, যেখানে ফ্লিন্ট সেখানে তো গন্ডগোল হবেই। হঠাৎ করে মেশিনটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো শহরের মধ্যে রকেটের মতো ছুটতে শুরু করে সেটা, এমনকি পুরো শহরের বিদ্যুৎ পর্যন্ত চলে যায়। ফ্লিন্টের বাবা তখন ভীষণ রেগে যায়। তিনি চিৎকার করে বলে যে তোমার এইসব আজব কাজকর্ম আর কতদিন চলবে। তিনি ফ্লিন্টকে দ্রুত এইসব কিছু বন্ধ করতে বলে, আর তার সাথে এটাও বলে যে সময় নষ্ট না করে যেন দোকানে এসে তাকে কাজে সাহায্য করে। তাই না চাইতেও শেষ পর্যন্ত ফ্লিন্টকে তার আবিষ্কার বাদ দিয়ে তার বাবার দোকানে কাজ করতে যেতে হয়। সে সারা দিন তার বাবার দোকানে কাজ করতে থাকে। তারপর তার বাবা দোকান থেকে বেরিয়ে যায়, কারণ শহরে একটা নতুন পার্কের উদ্বোধন হতে চলেছে।
আজকে পুরো শহরে উৎসবের আমেজ লেগে গেছে আর শহরের মেয়র নিজে সে পার্কের উদ্বোধন করবে। আর এই সব কিছুর খবর কভার করার জন্য সেখানে একজন তরুণী রিপোর্টার চলে আসে যার নাম ছিল স্যাম। স্যাম খুবই সিরিয়াস রিপোর্টার সাজার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে খুবই নার্ভাস ছিল, কারণ তাকে আবহাওয়ার খবরের মতো বিরক্তিকর সেগমেন্ট দিতে বাধ্য করা হয়েছিল, যেটা সে একেবারেই করতে চায়নি। এদিকে ফ্লিন্ট কিন্তু এখনও থামেনি। শহরের বিদ্যুৎ চলে যাবার পরেও সে তার মেশিনটা ঠিক করার চেষ্টায় ব্যস্ত হয়েছিল। সে মেশিনটাকে নিয়ে চলে যায় মূল পাওয়ার স্টেশনের দিকে, যেখানে একজন পুলিশ অফিসার তাকে আটকানোর চেষ্টা করলে ফ্লিন্ট চালাকি করে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর সে মেশিনে আবারও পাওয়ার চালু করে দেয় আর মুহূর্তের মধ্যেই মেশিনের ভেতরে ভয়ঙ্কর পরিমাণে এনার্জি জমতে শুরু করে। আর তারপরেই বুম, এক বিশাল বিস্ফোরণ হয়ে যায় আর ফ্লিন্ট তখনও ভুল করে মেশিনটা ধরেছিল। ফলে মেশিনটা তাকে সাথে করে নিয়ে রকেটের মতো পুরো শহরের আকাশে ঘুরতে শুরু করে। ওদিকে পার্কের উদ্বোধনে অসংখ্য মানুষ জড়ো হয়েছিল, কিন্তু ফ্লিন্টের সেই উড়ন্ত যন্ত্র এসে পুরো অনুষ্ঠান একেবারে তছনছ করে ফেলে। বড় বড় কাচের স্ট্রাকচার ভেঙে চারিদিকে উঠতে থাকে আর এইসব কিছু দেখে মানুষেরা নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছিল। যারা অনুষ্ঠান কভার করতে এসেছিল তারা এখন পার্ক না দেখিয়ে শুধুমাত্র লাইভে ফ্লিন্টের কাণ্ড কারখানায় দেখাচ্ছিল। এমনিতেই শহরের মানুষেরা ফ্লিন্টের উপরে অনেক বিরক্ত ছিল, তার উপরে এই নতুন বিপদের পরে সবাই ফ্লিন্টের উপরে আরও ক্ষেপে যায়। এমনকি এবার তার বাবাও আর তার পাশে দাঁড়ায় না। কিছু না বলে হতাশ হয়ে তিনি সেখান থেকে চলে যায় আর ফ্লিন্ট তখন একেবারে ভেঙে পড়ে। মন খারাপ করে সে সমুদ্রের ধারে গিয়ে বসে থাকে, যেখানে তার পাশে ছিল তার পোষা বানর স্টিভ। এই বানরটা সব সময় তার সাথেই থাকে আর মাঝে মাঝে এমন সব এক্সপ্রেশন দেয় যা দেখে হাসি চেপে রাখা খুবই মুশকিল ছিল। তো যাই হোক, ঠিক সেই সময় স্যামও সেখানে চলে আসে। সে জানতোই না যে ফ্লিন্ট আগে থেকে এখানে বসে রয়েছে। এসেই সে বিরক্ত হয়ে চিৎকার শুরু করে দেয়, কারণ তাকে এমন একটা রিপোর্টিংয়ের কাজ দেয়া হয়েছিল যেটা সে একেবারেই করতে চায়নি। স্যামের আসলে আবহাওয়ার খবর পড়ার অ্যাঙ্কার হবার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে শহরের এদিকে ওদিকে ঘুরে ছোটোখাটো নিউজ কভার করার জন্য কাজে পাঠানো হয়েছিল, আর এই কাজটা সে একেবারেই পছন্দ করতো না। যখন ফ্লিন্ট আর স্যাম একে অপরকে সেখানে দেখতে পায় তখন তারা দুজনেই বেশ অবাক হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে যে এরা আবার এখানে কি করছে। ঠিক তখনই স্যামের চোখ গিয়ে পড়ে ফ্লিন্টের জুতার দিকে। চকচকে, অদ্ভুত আর একেবারে আলাদা ধরনের সেই জুতা দেখে স্যাম অবাক হয়ে যায়। সে হেসে বলে, ওয়াও, জুতাগুলো তো অনেক দারুণ। এই কথাটা শুনে ফ্লিন্টের অবস্থা এমন হয়ে যায় যেন কেউ তাকে জীবনে প্রথমবারের মতো নোবেল প্রাইজ দিয়েছে, কারণ এই প্রথম কেউ তার বানানো কোনো জিনিসের প্রশংসা করলো। ফ্লিন্ট তো খুশিতে একেবারে আকাশে উঠতে শুরু করে আর স্যাম নিজেও ভেতরে ভেতরে ফ্লিন্টের আবিষ্কারগুলো দেখে অনেক ইমপ্রেস হয়ে যাচ্ছিল। এদিকে ফ্লিন্টের সেই রহস্যময় মেশিন তখন আকাশের অনেক উপরে পৌঁছে গিয়েছিল আর তখনই হঠাৎ করে আকাশ থেকে খাবার পড়া শুরু হয়ে যায়, কারণ ফ্লিন্ট মেশিনে চিজ বার্গারের মেনু সেট করে রেখেছিল আর দেখতে দেখতে পুরো শহরের উপরে বার্গারের বৃষ্টি শুরু হয়ে যায়। একটার পর একটা বিশাল বার্গার আকাশ থেকে পড়ছিল আর মানুষজন তো অবাক হয়ে শুধু হা করে তাকিয়ে থাকে। কারো হাতে বার্গার পড়ছে, কেউ বা দৌড়ে গিয়ে কেচাপ সহ বার্গার কুড়িয়ে নিচ্ছে। শহরের মানুষদের এমন খুশি দেখে মনে হচ্ছিল যেন জীবনে প্রথমবার তারা মাছ ছাড়া অন্য কিছু খেতে পাচ্ছে। তখনই সবাই বুঝে যায় যে ফ্লিন্টের এক্সপেরিমেন্ট সত্যি সত্যি সফল হয়ে গেছে। স্যাম দ্রুত পুরো ঘটনাটা ক্যামেরায় ধারণ করে লাইভ নিউজে দেখাতে শুরু করে। সে জানায় যে ফ্লিন্টের আবিষ্কার সত্যিই কাজ করছে, কারণ আকাশ থেকে খাবারের বৃষ্টি শুরু হয়ে গেছে। যে মানুষগুলো কিছুক্ষণ আগেও ফ্লিন্টের উপরে রাগে ফুঁসছিল তারা সবাই এখন তাকে হিরো বানিয়ে ফেলেছে। সবাই এসে ফ্লিন্টকে অনুরোধ করতে থাকে, যদি তুমি বার্গার বানাতে পারো তাহলে অন্য খাবারও বানাতে পারবে, প্লিজ আমাদের জন্য আরও কিছু খাবার বানাও। এখন তো পুরো শহরের আশা ভরসা সবই গিয়ে পড়েছিল ফ্লিন্টের উপরে। স্যাম এবার উত্তেজিত হয়ে ফ্লিন্টকে বলে যে আমি কি তোমার ল্যাবরেটরিটা দেখতে পারি, প্লিজ আমাকে নিয়ে চলো না। ফ্লিন্ট তো এমনিতেই স্যামের সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছিল, কারণ প্রথম দেখাতে তার স্যামকে অনেক ভালো লেগে গিয়েছিল। তাছাড়াও প্রথমবার স্যামই তার প্রশংসা করেছে। তো যাই হোক, এইসব কারণে ফ্লিন্ট সঙ্গে সঙ্গে স্যামের কথায় রাজি হয়ে যায়। এরপর ফ্লিন্ট আনন্দে দৌড়ে তার বাবার কাছে চলে যায়, কারণ সে ভেবেছিল যে এবার অন্তত তার বাবা তাকে নিয়ে গর্ব করবে। কিন্তু না,
তার বাবা তখনও আগের মতোই রেগেছিল, কারণ তিনি মনে করেছিল যে এইসব শুধুমাত্র ভাগ্যক্রমে হয়ে গেছে। এটার পেছনে আসলে ফ্লিন্টের তেমন কোনো হাতই ছিল না। ফ্লিন্ট অনেক বোঝানোর চেষ্টা করে যে সে সত্যি অনেক বড় কিছু বানিয়েছে, কিন্তু তার বাবা যেন কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না। এরপর ফ্লিন্ট স্যামকে নিয়ে নিজের গোপন ল্যাবরেটরিতে চলে যায়, আর ল্যাবে ঢুকে স্যামের চোখ একেবারে কপালে উঠে যায়, কারণ এই জায়গাটা দেখতে পুরো সিনেমার সায়েন্স ল্যাবের মতো ছিল। চারিদিকে অদ্ভুত সব যন্ত্রপাতি, স্ক্রিন আর অনেকগুলো তার, যেন কোনো পাগলাটে বিজ্ঞানীর আস্তানা ছিল এটা। ফ্লিন্ট তখন খুবই উত্তেজিত হয়ে স্যামকে তার মেশিনের এই পুরো সিস্টেমটা বোঝাতে শুরু করে। সে বলে যে এই মেশিনে বিশেষ কোড ইনপুট করে দিতে হয়, তারপর সেটা পানিকে মলিকুলাস লেভেলে পরিবর্তন করে খাবারে পরিণত করে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এত সব খাবার তৈরি হচ্ছে শুধুমাত্র পানি ব্যবহার করে। এরপর ফ্লিন্ট স্যামকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করছে? স্যাম হ্যাঁ বলতেই ফ্লিন্ট মেশিনের ব্রেকফাস্ট মেনু সেট করে দেয়, আর মুহূর্তের মধ্যেই পুরো শহরের আকাশ থেকে প্যানকেক আর অমলেট পড়তে শুরু করে। কেউ মুখ খুলে দাঁড়িয়ে থাকে যেন সরাসরি মুখে খাবার পড়ে, তো আবার কেউ প্লেটে নিয়ে রাস্তায় দৌড়াতে থাকে। শহর জুড়ে একেবারে খাবারের উৎসব শুরু হয়ে যায়। এদিকে শহরের মেয়র তো খেতে খেতে প্রায় পাগল হয়ে গিয়েছিল। মেয়রের চোখে মুখে এত আনন্দ ছিল যেন সে তার জীবনের সবচেয়ে বড় ধন খুঁজে পেয়ে গেছে। এখন সে ফ্লিন্টকেও খুবই বিশেষভাবে ট্রিট করতে শুরু করে, এমনকি স্যামকেও বলে, এসো এসো আমার সঙ্গে পার্সোনালি কথা বলো, আমার ইন্টারভিউ নাও। মেয়রের মতে ফ্লিন্টের জন্য এখন পুরো শহরের ভাগ্য বদলে যেতে শুরু করেছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে তাদের শহর পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শহর হয়ে যাবে। মেয়রের মাথায় তখন বড় বড় স্বপ্ন ঘুরছিল। তার মতে ফ্লিন্টের এই খাবারের বৃষ্টি পুরো শহরটাকে বদলে দিতে পারে। এখন আর কেউ তাদের শহর নিয়ে হাসাহাসি করবে না, বরং বাইরের মানুষ এখানে ঘুরতে আসবে শুধুমাত্র আকাশ থেকে পড়া খাবার দেখার এবং খাবার জন্য। শহরটা হবে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটা। আর সত্যি বলতে ফ্লিন্ট নিজেও তো ছোটবেলা থেকে এমন কিছুই করতে চেয়েছিল যাতে করে মানুষ তাকে মনে রাখে, তার আবিষ্কার দিয়ে মানুষের জীবন বদলে যায়। এই কারণে সে মেয়রের সকল কথায় রাজি হয়ে যায়। তো এর পরদিন থেকে ফ্লিন্ট দিনে 2-3 বার করে আকাশ থেকে বিভিন্ন খাবারের বৃষ্টি ঝরাতে থাকে। কেউ পিৎজা চাইতে থাকে, কেউ বার্গার, আবার কেউ বিশাল বিশাল ডোনাট। আর ফ্লিন্ট যেন পুরো শহরের ফুডের জিনি হয়ে গেছে। যে যা খাইতে যাচ্ছে আকাশ থেকে সেটাই ঝরে পড়ছে। ধীরে ধীরে শহরের মানুষ একেবারে অভ্যস্ত হয়ে যায় এই অদ্ভুত ব্যাপারের সাথে, আর এখন কেউ খাবার কিনেও খায় না, শুধুমাত্র অর্ডার দিলেই আকাশ থেকে ডেলিভারি চলে আসে। তবে এইসব কিছুতে আবার একটা সমস্যা দেখা দেয়, কারণ এত এত খাবার রাস্তায় পড়ে পুরো শহর একেবারে নোংরা হয়ে যাচ্ছিল। তাই ফ্লিন্ট আবারও নতুন একটা মেশিন বানায়। এই মেশিনটা আবার নিচে পড়ে থাকা সকল খাবারগুলো জড়ো করে শহরের বাইরে ফেলে দিত। মানে একদিকে খাবারের বৃষ্টি, অন্যদিকে খাবার পরিষ্কার করার মেশিন। ফ্লিন্ট পুরো সিস্টেমটাকে সেট করে ফেলেছিল। ছোট বাচ্চাদের জন্য কখনো ক্যান্ডির বৃষ্টি হতো, আবার বড়দের জন্য আলাদা আলাদা খাবার। পুরো শহরের মানুষ এখন ফ্লিন্টকে নিয়ে পাগল প্রায় ছিল, এমনকি তার নামে পোস্টার পর্যন্ত ছাপা শুরু হয়ে যায়। যে ছেলেটাকে একসময় সবাই আজব ভাবত, আজকে সেই ছেলেটাই শহরের সবচেয়ে বড় হিরো হয়ে গেছে। একদিন সেই পুলিশ অফিসার যে আগে ফ্লিন্টকে থামানোর চেষ্টা করেছিল, সে নিজেই ফ্লিন্টের কাছে আসে। খুব অনুরোধ করে সে বলে যে কালকে আমার ছেলের জন্মদিন, প্লিজ কিছু একটা করে ওই দিনটাকে স্পেশাল বানিয়ে দিও। ফ্লিন্ট আত্মবিশ্বাসের সাথে বলে যে চিন্তা করবেন না অফিসার, কালকের দিনটা আপনার ছেলে কখনো ভুলতে পারবে না। এরপর ফ্লিন্ট একটা দারুণ আইডিয়ার উপরে কাজ শুরু করে দেয়। আজকের থিম ছিল আইসক্রিম। তো পরদিন সকালে পুরো শহরের মানুষ ঘুম থেকে উঠে যা দেখে সেটা যেন স্বপ্নের থেকেও সুন্দর ছিল, কারণ চারিদিকে শুধু আইসক্রিম আর আইসক্রিম পড়েছিল। পুরো শহরটা বিশাল একটা আইসক্রিমের দুনিয়াতে পরিণত হয়ে যায়, কারণ বাড়ির ছাদ, রাস্তা, গাছ সব কিছুই আইসক্রিমে ঢাকা ছিল। কোথাও স্ট্রবেরি, কোথাও চকলেট, তো কোথাও আবার ভ্যানিলা। দেখতে দেখতে পুরো জায়গাটা বরফের রাজ্য হয়ে যায়। পুলিশ অফিসারের ছোট্ট ছেলে ঘুম থেকে উঠে পুরো দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে তার বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করে আইসক্রিমে স্লাইড করে মজা করতে থাকে। পুরো শহরের মানুষ সেদিন বাচ্চাদের মতো আনন্দ করছিল। ফ্লিন্টের তো এইসব কিছু দেখে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু ভেতরে ভেতরে তার একটু মন খারাপ হয়, কারণ তার নিজের বাবার সঙ্গে তার সম্পর্কটা তখনও ঠিক হয়নি। তো এত কিছু করার পরেও তার বাবা যেন তাকে পুরোপুরি বুঝতেই চাচ্ছিল না।
ঠিক তখনই সেখানে স্যাম চলে আসে, যে কিনা ফ্লিন্টের সঙ্গে কথা বলতে শুরু করে। স্যাম ফ্লিন্টের কাজগুলো দেখে ভীষণ ইমপ্রেস হয়ে গিয়েছিল। তার চোখে ফ্লিন্ট এখন শুধুমাত্র অদ্ভুত কোনো বিজ্ঞানী নয়, বরং সত্যিকারের ট্যালেন্টেড একজন মানুষ ছিল। সে ফ্লিন্টকে আইসক্রিমের মধ্যে খেলতে ডাক দেয়, কিন্তু ফ্লিন্ট একবারও তার ডাকে মানা করে না। তারা দুজন একসঙ্গে ছোট বাচ্চাদের মতো আইসক্রিমের মধ্যে দৌড়াদৌড়ি, স্লাইড আর খেলাধুলা করতে থাকে। এই মুহূর্তগুলো তাদের দুজনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে দেয়। স্যাম এই দিনটার নাম দেয় আইসক্রিম ডে, আর মুহূর্তের মধ্যে পুরো শহরে সেই নাম ছড়িয়ে পড়ে। স্যামের নিউজে লাইভ সম্প্রচার হতে থাকে, আর সে উচ্ছ্বাস নিয়ে সবাইকে এই অসাধারণ শহরে স্বাগত জানাতে থাকে। আর পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ টিভিতে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যাচ্ছিল, কারণ তারা জীবনে কখনো এমন কিছু দেখেইনি। এমন একটা শহর যেখানে আকাশ থেকে খাবার ঝরে পড়ে। পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ তখন টিভিতে এই শহরের খবর দেখেই চলেছে। সবারই একটাই কথা ছিল যে কি দারুণ একটা জায়গা, এমন ইউনিক শহর আমরা জীবনেও দেখিনি। এদিকে ফ্লিন্ট আর স্যামের সম্পর্ক ধীরে ধীরে আরও অনেক গভীর হয়ে যাচ্ছিল। দুজনে বুঝতেই পারছিল যে তারা একসঙ্গে থাকলে সময়টা তাদের অনেক ভালো কাটে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে একটু আলাদা কোথাও গিয়ে তারা আলাদাভাবে সময় কাটাবে। কিন্তু ফ্লিন্ট তো কোনো সাধারণ মানুষ ছিল না, তাই আগেই সে স্যামের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ তৈরি করে রেখেছিল। সে স্যামকে নিয়ে যায় একটা বিশাল জেলি হাউসে, কারণ ফ্লিন্ট জেনে গিয়েছিল যে স্যামের সবচেয়ে পছন্দের জিনিস হলো জেলি। চারিদিকে শুধু রঙিন জেলি ছিল, দেয়ালে জেলি, চেয়ারে জেলি, এমনকি মেঝেও কাপা কাপা জেলির মতো। পুরো জায়গাটা দেখে স্যাম তো একেবারে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে ছোট বাচ্চাদের মতো জেলির মাঝে লাফালাফি করতে থাকে, আর ফ্লিন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার হাসিটাই দেখছিল। দুজন তখন অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে, একজন আরেকজনের অনেক কাছাকাছি চলে আসে, আর এই মুহূর্তটা এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল এখনই হয়তো তারা একে অপরকে চুমু দিতে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই ট্রিং ট্রিং অর্থাৎ ফ্লিন্টের ফোন বেজে ওঠে। ফোনটা করেছিল মেয়র নিজে। মেয়র খুবই উত্তেজিত হয়ে জানায় যে শহরের নতুন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আর সেই অনুষ্ঠানে ফিটা কাতার সম্মান দেয়া হবে ফ্লিন্টকে। এই খবরটা শুনে ফ্লিন্ট তো আনন্দে প্রায় লাফিয়ে ওঠে, কারণ জীবনে প্রথমবার তাকে এত বড় সম্মান দেয়া হচ্ছে। সে সবার আগে এই সুখবরটা তার বাবাকে জানাতে চেয়েছিল, কিন্তু তার বাবা এই কথাটা শুনেও খুব একটা খুশি হয় না। উল্টে তিনি ফ্লিন্টকে সতর্ক করে বলে যে এইসব কিছু বন্ধ করো, কারণ ভবিষ্যতে যদি সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তুমি কি করবে। তার বাবা ভয় পাচ্ছিল যে এই এক্সপেরিমেন্ট একসময় হয়তো কোনো বড় বিপদ ডেকে আনবে। স্যামের তখন এইসব কথা শুনে ভীষণ খারাপ লাগে, কারণ সে বুঝতে পেরেছিল যে ফ্লিন্ট শুধু একবার তার বাবার কাছ থেকে প্রশংসা শুনতে চায়, আর যেটা সে কখনোই তার বাবার কাছ থেকে পায়নি। এরপর স্যাম বাইরে বেরিয়ে আসে, তবে বের হবার সময় সে একটা জিনিস খেয়াল করে, কারণ আগে আকাশ থেকে যে খাবারগুলো পড়তো সেগুলোর সাইজ মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু এখন যে খাবারগুলো পড়ে সেগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে। যদিও সে ভেবেছিল যে এইসব কিছু সাময়িক একটা ব্যাপার, তাই এই বিষয়টাকে সে খুব একটা গুরুত্ব দেয়নি। এরপর ফ্লিন্ট মেয়রের সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে পুরো অবাক হয়ে যায়, কারণ মেয়র এত বেশি খেতে খেতে একেবারে গোল আলুর মতো হয়ে গিয়েছিল। ফ্লিন্ট তাকে সাবধান করে বলে যে স্যার, আপনার এত বেশি খাওয়া উচিত নয়, এটা আপনার শরীরের জন্য অনেক খারাপ। কিন্তু মেয়র তার এইসব কথা শুনতেই চায় না। ফ্রি খাবার পেয়ে সে তো খেতেই ব্যস্ত হয়ে পড়ে, যেন তার সামনে পৃথিবীর শেষ বুফে চলছিল। ফ্লিন্ট তখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে, আর সে জানায় যে এখন থেকে খাবারের বৃষ্টি একটু কমানো উচিত, কারণ শহরের সবাই আগে থেকে পাওয়া অনেক খাবার জমিয়ে রেখেছে। তার উপর খাবারগুলো আকারে অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। কিন্তু মেয়র সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব বাতিল করে দেয়। সে বলে যে না, একেবারেই না, যেভাবে খাবার পড়ছে সেভাবেই পড়তে দাও, এটাই তো আমাদের শহরকে বিখ্যাত বানাচ্ছে। মেয়রের মাথায় তখন শুধু জনপ্রিয়তা আর টাকার চিন্তা ছিল, কারণ বিপদ যে ধীরে ধীরে সামনে আসতে চলেছে সেটা সে বুঝতেই পারছিল না। তো অবশেষে সেই বিশেষ দিন চলে আসে যেদিন শহরটাকে নতুনভাবে সবার সামনে উপস্থাপন করা হবে। পুরো শহরের মানুষ এখানে জড়ো হয়েছিল, এমনকি আশেপাশের এলাকা আর অন্য শহর থেকেও প্রচুর পর্যটক এসেছিল। সবাই শুধুমাত্র একবার ফ্লিন্টকে দেখতে চাচ্ছিল, আর ফ্লিন্টও এইসব কিছু দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তার জীবনে এই প্রথমবার সে এত মানুষের ভালোবাসার সম্মান পাচ্ছিল। হাসি মুখে সেই শহরের উদ্বোধনের ফিতাটা কেটে ফেলে, কিন্তু ঠিক তখনই হঠাৎ পুরো আবহাওয়া বদলে যেতে শুরু করে।
সবাই ভেবেছিল যে এবার হয়তো স্বাভাবিক খাবারের বৃষ্টি হবে, কিন্তু আকাশ থেকে পড়তে শুরু করে বিশাল বিশাল নুডলস। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই নুডলস ভয়ঙ্কর এক টর্নেডোতে পরিণত হয়ে যায়। বিশাল নুডলসের ঘূর্ণিঝড় পুরো শহর একেবারে তছনছ করতে শুরু করে। চারিদিকে মানুষ চিৎকার করতে থাকে, দৌড়াতে থাকে, আর পুরো অনুষ্ঠান মুহূর্তের মধ্যেই আতঙ্কে পরিণত হয়ে যায়। ফ্লিন্ট তখনই বুঝতে পারে যে কিছু একটা ভয়ানক সমস্যা হয়ে গেছে। সে দ্রুত নিজের ল্যাবরেটরিতে ফিরে আসে, আর সেখানে গিয়ে সে যা দেখতে পায় তাতে সে পুরো হতবাক হয়ে যায়। কারণ মেয়র নিজের জন্য অতিরিক্ত খাবারের অর্ডার দিয়েছিল, আর এত বেশি অর্ডারের চাপ সামলাতে না পেরে মেশিনটা বিকৃত হয়ে গেছে। আর এই কারণে এখন খাবারের আকার অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো যে খাবার তৈরি করার মূল মেশিনটাই বিস্ফোরিত হয়ে গেছে। ফ্লিন্ট তখন বুঝতেই পারছিল না যে এখন সব কিছু কীভাবে সে নিজের নিয়ন্ত্রণে আনবে। ওদিকে বাইরে মানুষ ভাবছিল যে এই বুঝি সব শেষ হয়ে গেছে, যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু আসল বিপদ এখনও শুরুই হয়নি। স্যাম তখন সরাসরি ওয়েদার ফরকাস্ট চেক করে, আর সে যা দেখে তাতে তার মুখের রঙই পাল্টে যায়। কারণ এবার শুধু এই শহর না, পৃথিবীর বিভিন্ন জায়গাতেও ভয়ঙ্কর খাবারের ঝড় শুরু হতে চলেছে। মানে পুরো পৃথিবী বিপদের মুখে পড়ে গেছে। ফ্লিন্ট তখন এতটাই হতাশ হয়ে পড়ে যে সব কিছু ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে গিয়ে একটা ডাস্টবিনের ভেতরে বসে থাকে। নিজেকে তখন তার সবচেয়ে বড় ব্যর্থ মানুষ মনে হচ্ছিল। ঠিক সেই সময় তার বাবা সেখানে চলে আসে, আর ফ্লিন্ট ভেবেছিল যে এবার হয়তো তার বাবা তাকে বকা দেবে। তিনি চুপচাপ ফ্লিন্টের পুরনো সাদা সায়েন্টিস্ট কোটটা তুলে এনে তার হাতে দিয়ে দেয়, আর তারপর কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এই ছোট্ট কাজটাই ফ্লিন্টকে নতুন করে শক্তি দেয়। তার মায়ের কথাগুলো তার আবারও মনে পড়ে যায় যে খারাপ পরিস্থিতি থামাতে যে পারবে সে মানুষটা একজনই, যে কিনা এই খারাপ পরিস্থিতি তৈরি করেছে। আর তখন ফ্লিন্ট আবারও দাঁড়িয়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, সে ভুল করেছে, আর এই ভুলটা তাকেই ঠিক করতে হবে। এরপর সে তার নতুন প্ল্যান নিয়ে কাজে নেমে পড়ে। মেশিনের বাকি অংশগুলো জড়ো করে আবারও প্রস্তুত করতে শুরু করে, কারণ এবার তাকে শুধু নিজের শহর নয়, পুরো পৃথিবীকে বাঁচাতে হবে। এরপর ফ্লিন্ট দ্রুত আরেকটা মেশিন তৈরি করে, কারণ এবার তাকে যে কোনো মূল্যে ওই ভয়ঙ্কর বিপর্যয় থামাতেই হবে। সে তার উড়ন্ত গাড়িটা প্রস্তুত করে ফেলে, তার সাথে নেয় স্যাম আর নিজের বাবাকেও। তিনজন মিলে আকাশের দিকে রওনা দেয়, আর সেই বিশাল মেশিনটাকে থামানোর চেষ্টা করে। কিন্তু তারা উপরে উঠতে উঠতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যেতে শুরু করে। আকাশ থেকে বিশাল বিশাল খাবার পড়ছিল, কোথাও দৈত্যাকার পিৎজা, তো কোথাও বিশাল বিশাল বার্গার। মানুষজন এসব খাবারের নিচে পড়ে প্রাণ হারাচ্ছিল, এমনকি প্রাণ বাঁচিয়ে তারা দৌড়াচ্ছিল। পুরো শহর যেন খাবারের দানবদের আক্রমণের শিকার হয়ে গেছে। আর যত উপরে তারা উঠছিল ততই দেখা যাচ্ছিল যে খাবারগুলো এখন আর শুধু খাবার নেই, সেগুলো সত্যিকারের মনস্টারে পরিণত হয়েছে। বিশাল বিশাল চিকেন দানব, জীবন্ত খাবারের পাহাড়, সবকিছু মিলিয়ে একেবারে দুঃস্বপ্নের মতো অবস্থা। সেই খাবারের দানবগুলো ফ্লিন্টদের পথ আটকে দিতে শুরু করে, কিন্তু তারা কেউই হার মানে না। যেভাবেই হোক তাদের সামনে এগোতেই হবে। স্যাম চেষ্টা করছিল নুডলসের ঝড়টা সামলাতে, কিন্তু পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে কিছুতেই ওই মেশিনটাকে থামানো যাচ্ছিল না। ঠিক তখনই ফ্লিন্টের মাথায় একটা পুরনো আইডিয়া চলে আসে। সে মনে করছিল যে সে ছোটবেলায় যে স্প্রে অন জুতাটা বের করেছিল, সেই জুতা একবার পরে ফেললে সেটাকে তো আর খোলা যেত না। অদ্ভুত হলেও সেই ব্যর্থ আবিষ্কারটাই এবার তার কাজে লাগতে চলেছে। ফ্লিন্ট দ্রুত সেই স্প্রে পুরো মেশিনের উপরে ছড়িয়ে দেয়, যাতে করে মেশিনটা পুরোপুরিভাবে আটকে যায়। তার পরিকল্পনা ছিল যে মেশিন যদি বিস্ফোরিতও হয়, তবুও সেটা যেন পৃথিবীর মানুষের কোনো ক্ষতি করতে না পারে। এদিকে স্যাম আর ফ্লিন্টের বাবা নিরাপদ জায়গাতে সরে যেতে সক্ষম হয়, কিন্তু শেষ মুহূর্তে ফ্লিন্ট একাই সেখানে থেকে যায়। তারপর বুম, এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ফ্লিন্ট আকাশ থেকে নিচে পড়ে যেতে থাকে, আর নিচে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কে একেবারে জমে যায়। কারো মুখে কোনো কথাই ছিল না, কারণ এবার আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেছে। সেই বিশাল মেশিনটাও ধ্বংস হয়ে গেছে, খাবারের ঝড়ও থেমে গেছে, সবকিছু আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু সবাই তখন একটা কথাই ভাবছিল, ফ্লিন্ট কি বেঁচে আছে? চারিদিকে শোকের পরিবেশ তৈরি হয়ে যায়, আর স্যাম আর ফ্লিন্টের বাবা দুজনেই ভেঙে পড়েছিল। ঠিক তখনই উপরের আকাশ থেকে অদ্ভুত কিছু উড়ন্ত ইঁদুর নিচে নামতে আমরা দেখতে পারি, আর তাদের মাঝখানেই ছিল ফ্লিন্ট, যেটা দেখে সবাই আনন্দে চিৎকার করে ওঠে, কারণ ফ্লিন্ট বেঁচে গিয়েছিল।
মজার ব্যাপার হলো এই উড়ন্ত ইঁদুরগুলোকেও কিন্তু ফ্লিন্টই বানিয়েছিল। তার অদ্ভুত অদ্ভুত আবিষ্কারগুলোর একটা এবার সত্যি সত্যি তার জীবন বাঁচিয়ে দিল। তো এই সব কিছু ঠিক হয়ে যাবার পরে অবশেষে ফ্লিন্টের বাবার উপলব্ধি হয়, তিনি বুঝতে পারে যে হ্যাঁ, ফ্লিন্ট ভুল করেছিল, কিন্তু সেই ভুলটা সে ঠিকও করেছে নিজেই। আর তখন প্রথমবারের মতো তিনি সত্যিকারের গর্বিত অনুভব করেন নিজের ছেলেকে নিয়ে। শেষমেশ বাবা আর ছেলে একে অপরকে ক্ষমা করে দেয়, আর তখন পুরো শহর আনন্দে মেতে ওঠে, কারণ তাদের হিরো আবারও ফিরে এসেছে। আর ফ্লিন্টও এই সুযোগটা হাতছাড়া করে না। সে সবার সামনে স্যামকে নিজের মনের কথা বলে দেয়, মানে একেবারে প্রপোজ করে বসে। স্যাম নিজেও হাসি মুখে তার প্রস্তাবটা গ্রহণ করে, আর এদিকে পুরো শহর আবারও নতুন করে উদযাপন করতে শুরু করে, কারণ সব বিপদ শেষ হয়ে গেছে। তবে মুভির একদম শেষের দৃশ্যে আমরা মেয়রকে দেখতে পাই, যে কিনা খেতে খেতে এতটাই বেশি মোটা হয়ে গিয়েছিল যে সে পানির উপরে ভেসে বেড়াচ্ছিল। আর ভাসতে ভাসতে সে স্বীকার করে তার সিদ্ধান্তটা ভুল ছিল। লোভ না করলে হয়তো এত বড় বিপদ কখনোই হতো না। তো এভাবে এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। আশা করি ভালোই লেগেছে। এই মুভির একটা সেকেন্ড পার্টও আছে, যদি আপনাদের এটা ভালো লাগে কমেন্টে জানাবেন, আমি সেকেন্ড পার্টটা দ্রুতই নিয়ে হাজির হব। আর হ্যাঁ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।